নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ১০ জনই খালাস, ৪ জনের যাবজ্জীবন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। ঢাকা ওয়াশিংটন সহযোগিতা জোরদারে সম্মত দুদেশ। টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না, জানালেন ভারতীয় হাইকমিশনার। দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন রিজভী। সংকটে পড়লে অন্যদের ঘাড়ে দোষ চাপায় সরকার, অভিযোগ নাহিদের। এবং ১৮০ দিনে প্রায় ১০০ কারখানা বন্ধ, কর্মহীন ৬২,০০০ শ্রমিক। সরকারের ৬ মাসে সিপিডির মূল্যায়ন ৩১ সূচকের ৫৯তে অবনতি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। আলোচিত ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ও ৪ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। বাকি ১০ আসামিকে খালাস দেয়া হয়েছে। এছাড়াও সে সময়ে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় প্রদানকারী বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলার বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়েছে। রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে। অন্যদিকে হাইকোর্টের দেয়া রায় ভালোভাবে পর্যালোচনার পর আপিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মুদাসসির আলীর প্রতিবেদন। বিচারিক আদালতে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় দেয়া হয় ২০১৯ সালে। সে সময়ে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ২০২৬ সালে এসে হাইকোর্টে মামলার রায় এলো পরিবর্তন। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ে অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর নুরুদ্দিন, সাইফুজ্জোবায়ের, পপি ও জাবেদ শাখাওয়াতকে দেন যাবজ্জীবন। বাকি ১০ জনকে খালাস দেয়া হয়। কামরুন নাহার মনি, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কেন এমন রায় দিয়েছেন হাইকোর্ট তার ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল। ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায় দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাজার বিরুদ্ধে আপিলে যাবেন তারা। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এদিকে সে সময় বিচারিক আদালতে মামলার রায় দেয়া বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলার বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আসামিপক্ষের লোকেরা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন হত্যার শিকার নুসরাতের মা শিরিন আক্তার। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান তিনি। তবে ফেনীর সোনাগাজীতে নুসরাতের বাড়ি ও পরিবার ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে রায় ঘোষণার পর দ্রুত তা কার্যকরের দাবি জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে নুসরাতের বাড়ি ও পরিবারের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বাড়ির আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। রায় ঘোষণার পর নুসরাতের মা শিরিন আক্তার কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, ৩ সন্তান সহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। আসামিদের লোকজন বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি, আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমার ছেলের ঘরে
মারিয়ে নেবো, উড়া বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে নেবো। আজকের রায়টা নিয়ে আমাদের সকলের একটা প্রত্যাশা ছিল যে আজকে ভালো কিছু হবে, যে বিচারটা সোনাগাজীবাসী পাবে। অপরাধভাবে দীর্ঘ 7 বছর আপনার 16টা লোক যারা যাবৎ কারাভোগ করছে। নুসরাত হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের স্বজন হারানোর ঘটনা নয়, এটি নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার পাওয়ার দাবিকে সামনে এনেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষা জীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। ঢাকা দিল্লির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশের বাণিজ্যে নানা বিধি নিষেধ কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। এদিকে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ঢাকা যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রী আব্দুল মঈন খান। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের নানা দিক নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী জানান, পট পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে অর্থনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা। রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্ক থেমে থাকবে না বলে মন্তব্য করেন ভারতীয় হাই কমিশনার। সাধারণ মানুষ চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা, বিদ্যুৎ। আর এইটা হতে পারে যখন বাণিজ্য, বিজনেস টু বিজনেস। তাহলে এইটাই কথা হলো, আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার্স আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন। আলোচনা হয় ঢাকা ওয়াশিংটনের মধ্যে সহযোগিতা ক্ষেত্র বাড়ানোর বিষয়ে। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ক যাতে আরও গভীর হয় এবং সামনের দিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। মার্কিন রাষ্ট্রদূত বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের ইশতেহারের বাইরেও যে কর্মসূচিগুলো নেন সেগুলোতে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এগিয়ে যাবে বলেও জানান তিনি। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করছে বিএনপি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, স্লোগানে মুখরিত হয়ে ওঠে জিয়া উদ্যান এলাকা। দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। একজন ত্যাগী নেতাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় উজ্জীবিত তৃণমূলের কর্মীরা। রাকসুর যে ভিপি ছিলেন, বয়সে কম ছিল, তার যে আমরা ছবিগুলো দেখি মনে হলো সেই নেতা আজকে মহাসচিব হয়ে গেলেন। অন্যরকম একটা আবেগ ভালোবাসা কাজ করছে। রিজভী ভাই তো আপনারা জানেনই যে তার যে স্যাক্রিফাইস, তার যে বলিষ্ঠতা, তার একাগ্রতা এবং তার অসাধারণ নেতৃত্ব, যে কারণে তিনি তার এই অসাধারণ স্যাক্রিফাইস সব মিলিয়ে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির যে ভূমিকা ছিল রাজপথে, রিজভী আহমেদের বিকল্প কেউ ছিল বলে আমি মনে করি। সরাসরি ছাত্রদল থেকে মহাসচিব হলেন, স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান। এটা আমরা যারা সাবেক ছাত্র নেতা, এটা আমাদের জন্য অনেক আনন্দের। যাকে দলের দুঃসময় সুসময় সকল পর্যায়ে আমরা কর্মীদের পাশে দেখেছি, এমন একজন মানুষকে দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছেন, সত্যি আমরা খুশি। দলে তার মতো আরো ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়িত করা হবে বলে আশা জানান তারা। তৃণমূল সহ বিএনপি সবাই উৎসাহিত যে না, আমাদের সবারই আশাতে হয়তো যার যার যোগ্যতা অনুযায়ী সময় অনুযায়ী মূল্যায়িত হবে, এটাই মানুষ মনে করছে, দলের নেতা কর্মীরা মনে করছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী একে একে সারা বাংলাদেশের পরীক্ষিত নেতাদেরকে খুঁজে বের করে যার যার অবস্থানে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। বিএনপি অনেক সচল হবে এবং দলীয়ভাবে যে স্থবিরতা, সেই স্থবিরতাটা কেটে যাবে। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবে। স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় যোগ্য ও ত্যাগীদের মনোনীত করা হবে বলে জানান রুহুল কবির রিজভী। স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব। জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশে সংকট দেখা দিলেই বর্তমান সরকার নিজেদের দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় পন্থ, চাঁদাবাজি, হিংসা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে একটি দুটো নেতাকর্মী মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটা যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু আমাদের বহাল করতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপ্রতিনিধির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে। এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী। আগামী বছরের মধ্যে সরকার নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনার কথাও জানান তিনি। এ সময় সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সড়ক মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে কাজ করছে সরকার। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম মুহিত বলেন, সড়কে দুর্ঘটনায় হতাহতরা 24 ঘন্টায় পাবেন জরুরি সেবা।
আমরা সারা বাংলাদেশকে সড়কের উন্নয়ন করতে চাই, সাথে সাথে আমরা এই সড়ককে মানুষের চলাচলের একবার নিরাপদ আমরা ব্যবস্থাপনা আমরা সমন্বিত করতে প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। অবৈধ অস্ত্র এবং মাদক বিরোধী অভিযানে 9টি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পর ওয়ারী থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্রও রয়েছে। অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, অস্ত্রের উৎস এবং কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। ভাড়াটিয়া মোহাম্মদ ইমরানের ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য আছে, উক্ত সম্মতির ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি কার্যক্রম চালাই এবং আসামি মোহাম্মদ সজীব এবং 2 নম্বর আসামি মোহাম্মদ হিমু এর দেখানো ও 6 নম্বর আসামি ইমরানের স্বয়ংপক্ষের খাতে নিজেতে সাদা রঙের প্লাস্টিকের বাজারে ভিতর হইতে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। 4টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন। গত 6 মাসে 95টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আর এই সময়ে কাজ হারিয়েছে প্রায় 62,000 কর্মী ও শ্রমিক। বিএনপি সরকারের গেল 6 মাসের কার্যক্রম মূল্যায়ন করে এমন চিত্রই তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গুরুত্বপূর্ণ 31 সূচকের মধ্যে 12টিতে সামান্য অগ্রগতি হলেও পিছিয়েছে 19টি ক্ষেত্রে। সিপিডি বলছে, সমন্বয় ও সক্ষমতার অভাবেই টেকসই সংস্কার দৃশ্যমান হয়নি। MR আসাদের রিপোর্ট। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাস পূর্তিতে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার খতিয়ান তুলে ধরল গবেষণা সংস্থা সিপিডি। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মূল্যায়নে উঠে আসে 31টি মূল অর্থনৈতিক সূচকের চিত্র। এর 12টিতে হয়েছে কিছুটা উন্নতি, তবে অবনতি হয়েছে বাকি 19টিতে। সার্বিক পরিস্থিতিতে প্রলম্বিত হচ্ছে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার। 31টি সূচককে মূল্যায়নের ভিতরে এনেছি। সাম্প্রতিক সময়কালে এডিপি বাস্তবায়নের বার্ষিক উন্নয়ন কর্মসূচির হার সর্বনিম্ন পর্যায়ের ভিতরে আছে। গেল 6 মাসে দেশে অন্তত 95টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়ে দিশাহারা 62,000 কর্মী ও শ্রমিক। জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 2026 সালে এবং এটা হলো 95টি কারখানা বন্ধ হয়েছে। 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। একই সঙ্গে প্রশাসনিক পদায়নে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাওয়ার অভিযোগ করা হয়। গভীর উদ্বেগ জানানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব জাস্টিস ও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ না হওয়া নিয়ে। ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা, আপনি যদি ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা না পান, তাহলে কিন্তু আপনি এখন নিরাপত্তা দিলেও সে ভবিষ্যতের কথা চিন্তা করে করবে না। এই 2 ক্ষেত্রেই কিন্তু অসুবিধা রয়ে গেছে। তবে ইতিবাচক কিছু উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। মেট্রো রেলে প্রবীণ নাগরিকদের ভাড়া ছাড়, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ ও চিকিৎসা সরঞ্জামাদিতে ট্যাক্স কমানোর সিদ্ধান্তকে শুভ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। 20,832টা ফার্মার্স কার্ড গেছে এবং 70,861টি আপনার ফ্যামিলি কার্ড গেছে এবং 300টি স্পোর্টস কার্ড গেছে। এগুলি ভালো উদ্যোগ হিসেবে আমরা চিহ্নিত করেছি। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রথাগত চিন্তার বাইরে এসে দৃশ্যমান ও কার্যকর সংস্কারের মাধ্যমেই এগোতে হবে নতুন সরকারকে, এমনটাই তাগিদ দিয়েছে সংস্থাটি। এটার বড় কারণ হলো ওনারা কোনো প্রাতিষ্ঠানিক সংস্কারে এখনো যান নাই। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজানের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে রাজধানীর মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার আতাউর রহমান সানি, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর, ডিএনসিসির প্রশাসন শফিকুল ইসলাম ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। গেল রোববার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 বছর বয়সে মৃত্যুবরণ করে রোজান। সে ঢাকা ক্যান্টনমেন্টের নিঝড় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
মদিনায় সবার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে সবাই দোয়া করছে। আমাদের মধ্যে অনেক ইমানদার দিনদার ব্যক্তি আছেন, তারা সকলেই মন থেকে এই বাচ্চা ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠ করেন। রোজান অত্যন্ত মেধাবী, ভদ্র, নম্র, অত্যন্ত ভালো একটি ছেলে ছিল। আল্লাহ পাক রোজানকে জান্নাতবাসী করুন। আমরা এই পরিবারের প্রতি সবসময় গভীর সমবেদনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবসময় এই পরিবারের পাশে থাকি। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আবার। নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির 10 জনই খালাস, 4 জনের যাবজ্জীবন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। ঢাকা ওয়াশিংটন সহযোগিতার জোরদারে সম্মত দুদেশ, টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন ভারতীয় হাইকমিশনার। দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন রিজভী, সংকটে পড়লে অন্যদের ঘাড়ে দোষ চাপায় সরকার, অভিযোগ নাহিদের। এবং 180 দিনে প্রায় 100 কারখানা বন্ধ, কর্মহীন 62,000 শ্রমিক, সরকারের 6 মাসে সিপিডির মূল্যায়ন, 31 সূচকের 19টিতে অবনতি। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।